একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার হুশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ধরে নিলেন। ধাক্কা দিয়ে টেবিলের সাথে লাগিয়ে পিছন থেকে আমার সাথে কিছু একটা করতে চাইলেন। আমি কইলাম, বাবা আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ের মতো। হুশুর কইল, চুপ, একদম চুপ, আমি যা করছি তা আমাকে করতে দে। তোমার সাথে এগুলো আমার অনেক দিনের শখ। তোমার এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। বাবা আমি আপনার ছেলেকে সব বলে দিব। আমার ছেলে তোমার কোনো কথা বিশ্বাস করবে না। এই বলে হুশুর আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের পানি চলে আসবে, তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি গল্পটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা গল্পের আসল মজা পাবে। মাত্র 3 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। শুরু থেকেই আমার হুশুর আমার নাম ধরে ডাকতেন। হুশুর বাড়িতে শুধুমাত্র আমার স্বামী আর হুশুর থাকতেন। বাসর রাতে আমার স্বামী আমাকে বিশেষভাবে বলেছিল যে আমার বাবা খুব রাগী স্বভাবের মানুষ, তাকে কোনো কথাতেই কখনো না বলবে না, না হলে তিনি খুব রাগ করেন এবং উল্টাপাল্টা কাজ করে বসেন। আর এই 3 দিনে আমি সেটাই দেখছি। যখনই আমার হুশুর আমার স্বামী সুবীরকে ডাক দিতেন, তখনই আমার স্বামীর মুখের রং যেন ফ্যাকাশে হয়ে যেত। সে খুব ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে হুশুর ঘরে চলে যেত। আমার স্বামী সুবীরের এই রকম ভীত চেহারা দেখে শ্বশুরের প্রতি আমার হৃদয়ে বিরক্তি ভাব ছিল। কারণে অকারণে তিনি তো সব সময় রেগে থাকতেন। বিয়ের 3 দিন পরে চতুর্থ দিন সকালেই সুবীর আমাকে কইল, আজকে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তার একথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। কিছু সময় পরেই আমার হুশুর চিৎকার করে সুবীরকে ডাকলেন। তার ডাক শুনে আমার স্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে শ্বশুরের ঘরে চলে গেল। একটু পরেই আমি হুশুর ঘর থেকে শ্বশুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। তিনি আমার স্বামীকে বলছিলেন, 3 দিন বিয়ের ঝামেলায় শেষ হয়ে গেল। তুই জানিস তো যে ফ্যাক্টরিতে তোর না থাকার ফলে কতটা লোকসান হচ্ছে। তারপরও তুই আজকে আবার ছুটি নিয়ে বাড়িতে বসে আছিস। এখন তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে চলে যা। তুই গিয়ে সমস্ত শ্রমিকদের চোখের সামনে থাক, যাতে তারা ঠিকভাবে কাজ করে। তোর বিয়ে আমি এই কারণেই যে তুই সারাদিন বাড়িতে চুপ করে বসে থাকবি, আর তোর স্ত্রীকেও বলে দে যে রান্নাঘরের দায়িত্ব যেন সামলে নেয়। বাড়িতে তো আর কোনো মহিলা নেই যে রান্নাঘরের দায়িত্ব নেবে। এটা শুনে আমার খুব রাগ হয়েছিল, কেননা সবেমাত্র 3 দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আর এই 3 দিন আমি নাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর প্রতিটা দিনই আমার হুশুর আমার তৈরি করা নাস্তায় কিছু না কিছু দোষ খুঁজে বের করত। যদিও আমার স্বামী আমাকে ভালোবেসে এটাই বুঝিয়েছিল যে বাবার কথায় খারাপ কিছু মনে করো না। 3 দিন তো আমি এই চিন্তাতেই ডুবেছিলাম যে শ্বশুরের মেজাজ সব সময়ই রকম থাকে কেন। কিন্তু যে চিৎকার চেঁচামেচি আজকে তিনি শুরু করেছেন তাতে আমি খুব ঘাবড়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার স্বামীর মুখ কালো করে ঘরের মধ্যে এসে কইল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখনই ফ্যাক্টরিতে যেতে হবে। আমি তাকে সান্ত্বনা দিয়ে কইলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে কাজ বাইরে না হয় আমরা অন্যদিন ঘুরতে যাব। আমি আমার মনের কষ্ট সুবীরকে বুঝতে দিলাম না। এরপরে সুবীর রেডি হয়ে নিজেদের ফ্যাক্টরিতে চলে গেল, আর আমি রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে শুরু করলাম। বিয়ের মাত্র 4 দিন পরেই আমাকে বাড়ির রান্নাবান্নার দায়িত্ব নিতে হলো। সাথে সাথে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হলো। আমার হুশুর চাকরানিকেও কাজ থেকে তাড়িয়ে দিলেন। তিনি চাকরানিকে বললেন, বৌমা যখন বাড়িতে এসে গেছে তখন সমস্ত কাজ ওই করে নেবে। আমি সমস্ত ঘর পরিষ্কার করে ক্লান্ত শরীরে নিজের ঘরে আরাম করার জন্য যাচ্ছিলাম। তখনই আমার হুশুর তার ঘরে বসে আমাকে ডাক দিলেন। আমি মাথায় ভালো করে ঘুমটা টেনে দিয়ে হুশুর ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, জি বাবা বলুন, আপনার কি কিছু দরকার? তখন তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত বিশেষভাবে পর্যবেক্ষণ করলেন। তারপরে খুবই অদ্ভুত ভঙ্গিতে নিজের শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিয়ে বলতে লাগলেন, আমি খেতে চাই। শ্বশুরের মুখ থেকে এই কথা শুনেই সবার প্রথমে আমার নিজের কাপড়ের দিকে নজর গেল, কেননা আমার সামনে থেকে কাপড় সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় ঠিক করলাম আর ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার নিজের শ্বশুরের এমন ব্যবহার খুবই খারাপ লাগলো। শ্বশুর তো বাবার মতো হয়, আর বাবা কখনো মেয়ের মাথা থেকে পা পর্যন্ত এই রকম অদ্ভুতভাবে দেখে না। আমি তাড়াতাড়ি করে রান্নাঘর চলে এলাম। আমার হৃদয় খুব জোরে জোরে ধুক ধুক করছিল। তবুও আমি বের করে নিজের কাপড় ভালো করে ঠিক করলাম। তারপরে নিজে শ্বশুর ঘরে এসে দিলাম। আমি ঘর থেকে বাইরে যাব এমন সময় শ্বশুর আমাকে বলতে লাগলেন, কিছুক্ষণ আমার পাশে বসে কথাবার্তা বলো, বাড়িতে এখন তুমি ছাড়া কেউ নেই। আমি অনেক দিন থেকে একলা বসে আছি।
আর একলা বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। তার এ শুনে আমি টেনশনে পড়ে গেলাম। শ্বশুরের ঘরে একটাই মাত্র বিছানা ছিল, বসার জন্য কোনো চেয়ার বা অন্য কিছু ছিল না। এই কারণে বাধ্য হয়ে আমাকে বিছানার পাশে বসতে হলো। তিনি আমার সাথে এদিক ওদিকের কথা বলতে বলতে যখন তিনি মুখ লাগালেন তখন সঙ্গে সঙ্গে সেটা পিছনে সরিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা খেতে পারবো না। আমার তো খেতে খুব ভালো লাগে। এটা বলেই আবার আমার মুখের দিকে তাকালেন। এরপর তার চোখ আমার সমস্ত শরীরে ঘুরতে লাগল। তার নজরে না জানি এমন কি ছিল যে আমি অস্বস্তি অনুভব করতে লাগলাম। আমার সারা শরীর ঘেমে উঠল, মুখের উপর ঘামের বিন্দু ফুটে উঠেছিল। শ্বশুর বললেন, তাড়াতাড়ি যাও, গিয়ে নিয়ে এসো। আমি তাড়াতাড়ি করে হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এমনিতে তো 3 দিন থেকে দেখছি, যখন আমার স্বামী বাড়িতে থাকত তখন আমার শ্বশুর সব সময় খুব রাগী স্বরে কথা বলতেন, কিন্তু আজকের দিনে এত আস্তে কথা বলছিলেন যে আমি ভাবতেই পারছি না। এটা আমার সেই শ্বশুর যিনি 3 দিন ধরে চিৎকার করে করে সুবীরকে ডাকতেন, আর সব সময়ের রাগের স্বরে সুবীরের সাথে কথা বলতেন, ওকে বকাঝকা করতে থাকতেন। আমি ঢেকে নিয়ে আবার শ্বশুরের কাছে গেলাম। এরপর আমি যখন তার দিকে এগিয়ে দিলাম তখন তিনি সাথে সাথে আমার হাত ধরে নিলেন। আমার তো যেন সারা শরীর কারেন্ট শক লেগে গেল। আমি তাড়াতাড়ি ঘাবড়িয়ে নিজের হাত যখন পিছন করতে চাইলাম তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন। এরপর আমি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলাম তখন তিনি বলতে লাগলেন, আরে বাইরে কোথায় যাচ্ছ? এখানে আমার কাছে একটু বসো, আমার সাথে কথা বলো। সারাদিন চুপচাপ বসে থাকতে থাকতে আমি খুব বিরক্ত হয়েছি। এটা বলেই শ্বশুর আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। তার এইভাবে আমার দিকে তাকানো আমাকে আরও বেশি হতবাক করে দিল। এরপর আরেকটি অদ্ভুত কথা তিনি আমাকে বললেন। তিনি বলতে লাগলেন, তুমি বিয়ের দিন যে লাল রঙের শাড়ি পরেছিলে সেটাতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। তুমি আজকে সন্ধেবেলা সেই শাড়িটা পরবে। শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল। সেই আবদার তো সুবীর আমাকে করা উচিত, কিন্তু কোনোমতেই শ্বশুরের না। এখন তো আমার শ্বশুর রোজ রোজ এই সব তামাশা শুরু করে দিয়েছে। যখনই আমার স্বামী সুবীর ফ্যাক্টরিতে চলে যেত তখনই শ্বশুর আমাকে নিজের ঘরে ডেকে নিতেন, আর আমাকে অদ্ভুত নজরে দেখতে থাকতেন আর বারবার নিজের শুকনো ঠোঁটে জিভ ঘোরাতে থাকতেন। তারপরে বলতেন, আমি খাবো, আমাকে দাও। আমি নিয়ে যেতেই তিনি আমার হাত ধরে নিতেন আর বলতেন, আমার কাছে বসো, আমার সাথে গল্প করো। আমি তার সাথে কি গল্প করতে পারি? তাই তার ঘর থেকে এই বলে বেরিয়ে আসতাম যে আমাকে খাবার রান্না করতে হবে, বাসন ধুতে হবে। শ্বশুরের প্রতিদিন এই সব ব্যবহার আমার একদম ভালো লাগত না। এখন আমার মনে অদ্ভুত ভয় করতে শুরু করেছে। আমি ভাবলাম সুবীরের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতে হবে, কিন্তু কিভাবে বলতাম? ও তো নিজের বাবার সামনে কাঁপতে থাকে, একটা শব্দ উচ্চারণ করতে পারে না, সবসময় মাথা নিচু করে বাবা বাবা করতে থাকে। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ধরে নিলেন। ধাক্কা দিয়ে টেবিলের সাথে লাগিয়ে পিছন থেকে আমার সাথে কিছু একটা করতে চাইলেন। আমি কইলাম, বাবা আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ের মতো। শ্বশুর কইল, চুপ, একদম চুপ, আমি যা করছি তা আমাকে করতে দে। তোমার সাথে এগুলো আমার অনেক দিনের শখ। তোমার এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। বাবা আমি আপনার ছেলে, সব বলে দিব। আমার ছেলে তোমার কোনো কথা বিশ্বাস করবে না, এই বলে শ্বশুর আমাকে শেষ করে দিল। আমি অনেক কষ্টে করেও নিজের সম্মান বাঁচাতে পারলাম না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে আমার ঘরে চলে এলাম, আর ঘরে এসে আমি ঘরের দরজা বন্ধ করে নিলাম। দরজার ছিটকানি লাগিয়ে বিছানায় বসে পড়লাম। দুশ্চিন্তায় আমার মাথা কাজ করছিল না, আমার পুরো শরীর কাঁপছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমার শ্বশুর আমার সাথে এরকম কোনো কিছু করতে পারে। আমার চোখ থেকে জলের ধারা বইতে লাগল। আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে সুবীরের সাথে এই ব্যাপারে কথা বলতেই হবে। আবার মনে মনে ভাবলাম যে যদি সব সত্য কথা বলে দেই তাহলে সুবীর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি সারাদিন কোনো কাজ করলাম না, চুপচাপ আমার ঘরের দরজা বন্ধ করে রেখেছি। অনেকবার আমার শ্বশুর আমার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল আর বলছিল যে তার খিদে পেয়েছে। আমি যেন তাকে খাবার খেতে দিই, কিন্তু আমি কিছু না বলে চুপচাপ ঘরের ভেতরে বসে রইলাম। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে সেও ঠিক এরকম করত। রাতের বেলা আমার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, আর সাথেই সুবীর বলতে লাগলো, রূপা দরজা খোলো। এটা কি ধরনের অসভ্যতা? তুমি কেন সকাল থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছো? সুবীরের গলার আওয়াজ পেয়ে দরজা খুললাম।
আমি দরজা খোলার সাথে সাথে বাপ বেটা দুজনেই আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। সুবীর বলতে লাগলো, তোমার কি একটু চক্ষুলজ্জাও নেই? আমার বাবা সকাল থেকে না খেয়ে আছে, কিন্তু তুমি তাকে খেতে পর্যন্ত দাওনি। বাবা ডায়াবেটিক্সের রোগী, যদি বাবার শরীর খারাপ হয়ে যেত তাহলে এর দায়িত্ব কে নিত? আমি কইলাম, আমি এনার দায়িত্ব নিতে পারবো না, ভালো হয় তুমি এনার অন্য কোনো ব্যবস্থা করে নাও। এই কথাটা বলার সাথে সাথে সুবীরের শরীর রাগের চোটে কেঁপে উঠল আর ও বলতে লাগলো, এটা কি ধরনের অসভ্যতা? ওদিক থেকে আমার হুশুর বলতে লাগলেন, দেখেছিস বিয়ে হয় এখনো 7 দিনও হয়নি, এতেই এই মেয়ে নিজের রং দেখানো শুরু করে দিয়েছে। আমি আগে থেকেই জানি যে মেয়েরা বিয়ের পর এই রকম করে, আর আলাদা হওয়ার স্বপ্ন আগে থেকেই নিজের চোখে সাজিয়ে রাখে। কিন্তু বিয়ের 7 দিন পরেই এরকম করতে পারে এটা আমার জানা ছিল না। আমার স্বামী বলতে লাগলো, আজকে তুমি এই কথা বলে ফেললে রূপা, কিন্তু এরপর যদি কখনো ভুল করেও এই কথা বলো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। স্বামীর মুখে এই কথা শুনে আমার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমার বাবার বাড়ির অবস্থা খুবই গরিব আর আমরা 6 বোন ছিলাম। আমার বাবা অনেক কষ্টে যৌতুকের টাকা জোগাড় করে মেয়ের বিয়ে দিচ্ছিলেন। তাই আমার মা আমাকে বিদায়ের আমাকে এটা বলে দিয়েছিলেন যে কখনো লড়াই ঝগড়া করে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসিস না। নিজের স্বামী আর শ্বশুরের সমস্ত কথা মেনে নিস আর নিজের সংসারের ভালো করে দেখাশোনা করিস। কিন্তু যা কিছু আমার শ্বশুর আমার কাছে চাইতো সেটা আমি কোনোমতেই করতে পারবো না। তার অদ্ভুত ব্যবহার আর বদমাইশি দিনের পর দিন বাড়তে লেগেছিল। সেই সময় সুবীর এতটাই রেগেছিল যে যদি আমি ওর বাবার এইসব কথা বলতাম তাহলে নিশ্চিত ও আমাকে মিথ্যাবাদী ভাবত। আমি কোনো উত্তর না দিয়ে বিছানার উপরে বসে পড়লাম। আমার শ্বশুর বলতে লাগলেন, সুবীর বৌমাকে শেষবারের মতো বুঝিয়ে দেয় যে ও যেন নিজের মাথা ঠিক রাস্তায় নিয়ে আসে, না হলে আমি গিয়ে ওর বাবার সাথে কথা বলবো আর ওর বাবাকে বলবো যে সামলাও নিজের মেয়েকে। এটা বলেই আমার শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেল। আমি রাগী চোখে শ্বশুরের দিকে তাকালাম। সুবীর বলতে লাগলো, কি ঝামেলা শুরু করেছ তুমি? তোমার ঘাড়ে তো আর 10 জন মানুষের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি যে তুমি সামলাতে পারছে না। আরে আমার বাবা তো একাই আছে বাড়িতে, না আছে কোনো ভাই, না আছে বোন। এরকম ঝুট ঝামেলা সংসারের স্বপ্ন তো সব মেয়েরাই দেখে, যাতে তাদের উপরে বেশি দায়িত্ব না চাপে। আমি আমার স্বামীকে কইলাম, আজ যদি আমার শাশুড়ি আর দেওর ননদ থাকতো তাহলে আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হতো না। আমার কথা শুনে সুবীর আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, কি এমন অঘটন ঘটিয়ে ফেলেছে আমার বাবা? তোমাকে তো শুধু দুবেলা খাবারই তাকে দিতে হয়, সেটাও তোমার কাছে বোঝা মনে হচ্ছে। দেখো, আমি বাড়িতে ঝগড়াঝাঁটি একদমই পছন্দ করি না। সারাদিন ফ্যাক্টরিতে থেকে তারপরে ক্লান্ত হয়ে একটু শান্তির আশায় বাড়িতে ফিরি, আর বাড়িতে এসে এইসব ঝামেলা দেখতে পারবো না। বাড়িতে আমি শান্তি চাই। আমি লড়াই ঝগড়া দেখার জন্য বিয়ে করিনি, শান্তি পাওয়ার আশায় হরেছি। আমি কইলাম, সুবীর একটা কাজ করো, তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। আমার এটা বলার সাথে সাথেই একটা জোরে থাপ্পড় সুবীর আমার মুখে মেরে দিয়ে কইল, লজ্জা করে না তোমার এইসব কথা বলতে? বাবা এখন বয়স আছে বিয়ে করার। আমার বাবার 2 বেলার খাবার ও কি তোমার কাছে এতটা বোঝা হয়ে গেছে যে তুমি সেটাও রান্না করতে পারছো না? আমি কইলাম, তুমি আমার কথা বুঝতে পারছো না। সুবীর বলতে লাগলো, এটা আর কি এমন কথা যে আমি বুঝতে পারবো না? আমার বাবার বয়স 62 বছর, তিনি মরার দিকে পা বাড়িয়ে রেখেছেন, তার উপর তার ডায়াবেটিক্স আছে, ব্লাড প্রেশার আছে, আর তুমি চাইছো এই বয়সে আমার বাবা একটা মেয়ের দায়িত্ব সামলাবে? এখন আমি আমার স্বামীকে কিভাবে বোঝাব যে ওর বাবা নিজের ছেলের বউয়ের দিকে কুনজর দিয়ে রেখেছে? আমি কইলাম, তুমি বিয়ে দিয়ে দাও, আমি তোমার বাবা মা দুজনেই দায়িত্ব সামলে নিব। আমার কথা শুনেও অদ্ভুত হাসি হেসে বলতে লাগলো, একেতে তুমি আমার বাবার খাবার রান্না করতে পারছো না, তার উপরে তুমি আমার সৎ মায়ের দায়িত্ব সামলানোর কথা বলছো। এই বাড়ি, ব্যবসা, ফ্যাক্টরি সমস্ত কিছুই বাবার নামে। যদি কেউ তার স্ত্রী হয়ে এসে পড়ে তাহলে হয়তো সে সমস্ত কিছু নিজের নামে করে নিতে পারে, তারপরে আমাকে আর তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাবার রাগ তো তুমি ভালোভাবেই জানো, যখন তিনি রেগে যান তখন তার হুঁশ জ্ঞান থাকে না। তাই তো আমি চুপচাপ বাবার কথা শুনি। তুমি ভুল করেও বাবার বিয়ের কথা উচ্চারণ করবে না। এটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। এখন আমি চিন্তা করতে লাগলাম যে এখন আমার কি করা উচিত। আমি প্রতিদিন আমার শ্বশুরের এরকম অসভ্যতা সহ্য করতে পারবো না। আর বাবার বাড়ি ফিরে যাওয়ার অর্থ হলো আমি আমার সংসার নষ্ট করে ফেলব। আমাদের মতো মেয়েরা কত অসহায় হয়, যাকে নিজের সংসার বাঁচানোর জন্য কত কিছু সহ্য করতে হয়। এখন যদি আমি ডিভোর্স নিয়ে বাবার বাড়ি ফিরে যাই তাহলে আমার বিয়ে হবে না।
উপরন্তু আমি ডিভোর্স হয়ে বাবার বাড়িতে ফিরে গেলে আমার ছোট বোনের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যাবে। এসব কথা ভেবে কষ্ট আমার কান্না এসে গেল। আমি নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছিলাম। তখনই হঠাৎ সুবীরের আওয়াজ এলো, বলতে লাগলো, রূপা তাড়াতাড়ি করে বাইরে এসো আর নাস্তার জন্য পরোটা বানিয়ে দাও। বাবার দোকানের খাবার একদমই হজম হয় না। আমি বাইরে গিয়ে নাস্তা বানালাম, তারপর ঘরের মধ্যে সেটা নিয়ে এলাম। আমি সেদিনও খাবার খাইনি, কিন্তু সুবীর একবারও আমাকে জিজ্ঞেস করেনি যে তুমিও তো সারাদিন না খেয়ে আছো, এখন তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও। পুরুষেরা কখনো স্ত্রীদের পরোয়া করে না, তাদের শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সুবীরের ব্যবহারও সেই রকম ছিল, যেরকম বেশিরভাগ পুরুষের হয়। আমি তারপর থেকে নিজের মুখ বন্ধ করে নিলাম। সুবীর ফ্যাক্টরিতে চলে যাওয়ার সাথে সাথে আমার হুশুর আমাকে চিৎকার করে ডাকতে লাগলো। আমি খুব বিপদে পড়ে বাধ্য হয়ে তার ঘরে গেলাম। আমাকে দেখেই তিনি অদ্ভুতভাবে হাসতে লাগলেন আর বললেন, তুমি কি ভেবেছিলে যে তোমার শরীরের নেশা আমার ছেলের মাথার উপরে উঠে আছে, আর তোমার জন্য ও আমাকে ছেড়ে দেবে আর আমার থেকে আলাদা হয়ে তোমাকে আলাদা বাড়িতে নিয়ে যাবে? নিজের চিন্তাভাবনা বদলে নাও। আমি ভালোভাবেই উপরে কন্ট্রোল করে রেখেছি। চাইলেও কোথাও যেতে পারবে না, আর না তুমি কোথাও যেতে পারবে। এই জন্যই তো আমি কোনো বড়লোক বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিইনি, যাতে সে আমার ছেলেকে ছেড়ে দিয়ে যেতে না পারে। এই কারণেই তো তোমাকে ওর বউ বানিয়ে নিয়ে এসেছি। কারণ আমি জানি তোমার বাবার অবস্থা এতটাও ভালো নয় যে সে একবার তোমাকে বিয়ে দেওয়ার পরে আবার তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বা তোমার জন্য আলাদা কোনো বাড়ির ব্যবস্থা করতে পারবে। এখন তুমি যদি ভালোভাবে নিজের জীবন কাটাতে চাও, তাহলে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তার কথা শুনে আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম। তখন তিনি আরও বলতে লাগলেন, যাও গিয়ে আমার জন্য তৈরি করো। তার মুখের এই শব্দটা আমার ভেতরে আগুন লাগিয়ে দিত। আমার মন চাইতো আমি নিজেকে শেষ করে ফেলি। এতটা জঘন্য আর অসম্মানের জীবন আমি সহ্য করতে পারছিলাম না। আমি এখন এটাই করতে শুরু করলাম যে শ্বশুরের খাবার ঘরে পৌঁছে দিয়েই আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসতাম। ভুল করেও তার ঘরে বসতাম না, আর না তার সাথে কোনো কথা বলতাম। বেশিরভাগ সময় আমি নিজের ঘরের মধ্যেই থাকতে লাগলাম। একদিন তো হুশুর সমস্ত সীমাই পার করে দিলেন। তিনি সুবীরের পরোয়া করলেন। রাতে সবাই মিলে খেতে বসেছিলাম। আমি আমার শ্বশুরের আদেশ অনুযায়ী বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু হুশুর খাবার খাওয়ার সময় বলতে লাগলো, আজকে তো বৌমা আমার মন খুশ করে দিয়েছে, সে দারুণ মজার বিরিয়ানি বানিয়েছে। সুবীর তার কথা শুনে হাসতে লাগলো আর আমার দিকে লাজুক চোখে তাকাতে লাগলো। কিন্তু শ্বশুরের কথা শুনে আমি একটুও খুশি হইনি। এরপর হুশুর ৫,০০০ টাকা বের করে আমার দিকে এগিয়ে গিয়ে কইল, এই নাও তোমার পুরস্কার, এটা রেখে দাও। কিন্তু আমি না করে দিয়ে কইলাম, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, আমি এটা চাই না। আমি নিষেধ করলাম, কিন্তু সুবীর আমার দিকে ঘুরতে লাগলো আর কইল, বাবা খুশি হয়ে দিচ্ছেন, তুমি না করো না, রেখে দাও। না চাইতো আমাকে ওই ৫,০০০ টাকা নিতে হলো। আমি থালা ওঠানোর জন্য যখনই দাঁড়ালাম, তখন আমার হুশুর দাঁড়িয়ে গেলেন। আমার দিকে গিয়ে আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন, আমার মাথায় হামি খেলেন। এটা দেখে আমি এমন হয়ে গিয়েছিলাম যেন আমি কোনো পাথরের মূর্তি। হুশুর বলতে লাগলেন, আমি তোমার এই পরিবর্তন দেখে খুব খুশি। এরকম যদি থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমার হৃদয়ে জায়গা বানিয়ে নেবে। এটা বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি সুবীরের দিকে একনজোরে তাকিয়ে রইলাম, কিন্তু ওর মনে এর কোনো প্রভাব দেখতে পেলাম না। কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিল। আমি সুবীরকে কইলাম যে এটা আবার কি রকম ব্যবহার, আমি তার নিজের মেয়ে না, তার উচিত আমার থেকে দূরত্ব বাড়িয়ে কথা বলা। তার কি অধিকার আছে আমাকে এভাবে নিজের বুকে জড়িয়ে নেওয়ার? ভগবান তো একটা বয়সের পরে বাবার মেয়ে দূরত্ব বানিয়ে রাখার কথা বলেন। আমার এই কথায় সুবীর রেগে গিয়ে বলতে লাগলো, তুমি এত জঘন্য চিন্তাভাবনার মানুষ হতে পারো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো মনে করেন, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তিনি তোমাকে শুধু একটু স্পর্শ করেছেন আর তোমার মাথার উপরে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তুমি খুব অদ্ভুত মেয়ে, তুমি বাবার হৃদয়ে নিজের জায়গা না বানিয়ে প্রতিটা কথা তার উপর বিরক্তি প্রকাশ করো। সুবীর ধীর শব্দে আমাকে এইসব কথা বলছিল ও আরও বলতে লাগলো, ভগবানকে ধন্যবাদ দাও যে বাবা এই কথা শুনতে পায়নি, না হলে খুব বড় বিপদ আমার মাথার উপর এসে পড়ত। তারপর আঙ্গুল উঠিয়ে আমাকে শাসিয়ে বলতে লাগলো, আমি তোমাকে শেষবারের মতো বোঝাচ্ছি, রূপা নিজের ব্যবহার বাবার সাথে ঠিক রাখো। আমি কান্না করতে করতে কইলাম, সুবীর আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে।
এখন তুমি একটা কাজ করো যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর না হলে নিজের বাবার বিয়ে দিয়ে দাও। এটা বলেই আমি ঘরের ভেতর চলে গেলাম। কিছু সময় পরেই বাড়ির দরজায় বেল বেজে উঠল। তারপরেই বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। আমি বাইরে এসে জানতে পারলাম যে আমার একটা দেওর আছে যে আমেরিকায় গ্র্যাজুয়েশন করার জন্য গিয়েছিল, আর সে সেখান থেকে ফিরে এসেছে, তাও নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে। আমার দেওর সেখানেই বিয়ে করে নিয়েছিল বলে আমার শ্বশুর দেওরের উপর খুবই রেগেছিল। এই কারণে ওকে এতদিন বাড়িতে আসার অনুমতি দেয়নি। আর আমিও জানতাম না যে সুবীরের কোনো ভাই আছে। আমি ওদের দুজন স্বামী স্ত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর এখনও রেখে দাঁড়িয়েছিলেন। তিনি বলতে লাগলেন, যদি নিজের পছন্দ মতো বিয়েই হয়েছিলি তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছিস, ওখানেই থাকতি। দেওর হাতজোট করে নিজের বাবার কাছে ক্ষমা চাইতে লাগল। তখন সুবীর ওর বাবাকে কইল যে, বাবা শান্ত হও, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। রমন্তকে ক্ষমা করে দাও। আমার কপাল ভালো যে আমার যাও এসে গেছে। আমার যা সুন্দরী ও রোগাপাতলা মেয়ে। আমি খুশি ছিলাম যে এখন বাড়িতে আমাকে একা থাকতে হবে না। আমার যা খুবই হাসি খুশি আর সবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলতো ও অল্পদিনেই আমার সাথে মিলেমিশে গেছিল। রমন্ত সুবীরের সাথে ফ্যাক্টরিতে যেতে শুরু করেছিল। এখন আমার শ্বশুরের নজর আমার দিক থেকে সরে আমার জায়ের দিকে গেল। এক রাতে খাবার খাওয়ার সময় শ্বশুর বলতে লাগলেন যে এখন থেকে আমার সমস্ত কাজ আমার ছোট বৌমা করবে। সেও খুশিতে রাজি হয়ে গেল আর বলতে লাগল, ঠিক আছে বাবা, আপনার যা কিছু প্রয়োজন আপনি আমাকে বলে দেবেন। রমন্ত ওর বউয়ের কথা শুনে খুব খুশি হয়েছিল। কিছুদিন পরে আমার যা বিমলা যখন শ্বশুর ঘর থেকে বাইরে এলো, তখন ওকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল ও নিজের মুখের ঘাম মুছছিল। আমার আর বোঝার বাকি রইল না যে কোনো কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে। বিমলা চুপচাপ রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তখন ও বলতে কইল, বাবার অভ্যাস খুব অদ্ভুত। সে অদ্ভুত নজরে আমাকে দেখতে থাকে, কখনো কখনো হাত ধরে নেয়, কখনো কখনো হঠাৎ করে বুকে জড়িয়ে নেয়, কখনো কখনো শ্বশুর এমন সব অদ্ভুত কথা বলতে থাকে যা শুনে আমার কানের লতি পর্যন্ত লাল হয়ে যায়। বিমলা আরও বলতে লাগলো, আমি আগে যখন হাশেমের সাথে কথা বলতাম তখন তো বলতো যে ওর বাবা খুব ভালো মানুষ, কিন্তু তিনি তো কথায় কথায় আমাকে নিজের কাছে নেয়, আমাকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। আমার এইসব একদমই ভাল লাগে না। আমি কইলাম, এই দুই ভাই কখনো নিজের বাবার কথা অমান্য করে না। আমিও এই কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছি, কিন্তু সুবীর কখনোই আমার কথা বিশ্বাস করেনি। বিমলা বলতে লাগলো, কিন্তু আমি তো রমন্তকে পরিষ্কার বলে দেব যে যদি ওর বাবা এরকম ব্যবহার করতে থাকেন তাহলে ওকে বলব যে ও যেন আমাকে অন্য বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আবার সেই ঝগড়া শুরু হয়ে গেল যেটা আমার আর সুবীরের মধ্যে হতো। রমন্ত বলতে লাগলো, আমি তোমার সাথে 2 বছর বাইরের দেশে একা থেকেছি, এখন এখানে এসে মাত্র 4-5 দিন বাবার জন্য খাবার রান্না করছো কি? আবার নতুন ড্রামা শুরু করে দিয়েছ। ওদের মধ্যে সেই সব ঝগড়ায় হতে লাগলো যেটা সুবীরের সাথে আমার হতো। বিমলা হাশেমের কাছে ডিভোর্স চাইতে লাগলো। সেই রাতে সুবীর যখন ঘরের মধ্যে এলো তখন ও চুপচাপ হয়ে রইল। আমি কইলাম যে, সুবীর, এখনো তুমি এটাই বলব যে আমি ভুল ছিলাম? যে অভিযোগ আমি বাবাকে নিয়ে করতাম সেটাই আজকে বিমলাও করছে। এর মানে কোথাও না কোথাও বাবাই ভুল করছে। আমি তোমায় সত্যি বলছি, বাবা একজন স্ত্রী দরকার। যদিও তার বয়স 62 বছর হয়ে গেছে, তোমাদের উচিত ছিল নিজের মায়ের মৃত্যুর কিছুদিন পরেই তার বিয়ে দিয়ে দেওয়া। তাহলে তিনি সত্যিই আমাদের নিয়ে ভাবতে পারতেন। আমার কথা হয়তো এখন সুবীর বুঝতে পেরেছে। পরের দিনও নিজের বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য কইল। তখন প্রথমে তো তিনি বিরক্তি ভাব দেখিয়ে বলতে লাগলো, আমি এই বয়সে বিয়ে করব? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? সুবীর কইল, একটা বিধবা মহিলা আছে, যদি তুমি চাও তাহলে এতে কোনো সমস্যা নেই। সেই মহিলার বয়স এখন 40-এর উপরে হবে, আর সে ভাইয়ের দয়ায় খুব কষ্টে নিজের জীবন কাটাচ্ছে। প্রথমে তো বাবা অনেক ঢং দেখালেন, কিন্তু তারপরে 2-4 দিন পরে নিজেই বলতে লাগলেন যে ঠিক আছে, আমি বিয়ে করে নিচ্ছি। কিছুদিন পরেই তার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল। এতেই পার্থক্য হলো যে বাড়ির পরিবেশ অনেকটা ভালো হয়ে গেছে। সুবীর এখন নিজেই আমাকে বলতো যে তুমি ঠিকই বলেছিলে, বাবার একজন স্ত্রী দরকার ছিল। আমার নতুন শাশুড়ি শ্বশুরের খুব সেবা করতেন, আর এখন শ্বশুর নজর আমাদের দিকে তেমনভাবে উঠত না। আমাদের সমাজে এই জিনিসও খুব সাধারণ হয়ে গেছে যে যদি বাবার বয়স বেশি হয়ে যায় তাহলে সন্তান তাদের দ্বিতীয় বিবাহ দিতে চায় না, যার কারণে পরিবারে আসা নতুন বউকে এই ধরনের সমস্যায় পড়তে হয়।
যে রকম সমস্যায় আমাকে আর বিমলাকে পড়তে হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।